নমস্কার, নিউজ আর প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখছি খবরে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ঘোষিত মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার অনুমোদন রাজ্য মন্ত্রিসভা থেকে শীঘ্রই মিলবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পর্বের সমাপ্তি অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। 13 দিন চলা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন পর্বের সমাপ্তি অনুষ্ঠান আয়োজিত হয় বৃহস্পতিবার। রবীন্দ্র ভবনে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত 9 মার্চ স্বামী বিবেকানন্দ ময়দানের সমাবেশে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ঘোষিত মুখ্যমন্ত্রী বালিকা সমৃদ্ধি যোজনা এবং মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনার অনুমোদন রাজ্য মন্ত্রিসভা থেকে শীঘ্রই মিলবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। গত 9 মার্চ আমাদের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাজি এখানে এসেছেন। আমাদের ত্রিপুরা সরকারের দুটো উনি স্কিম ঘোষণা করে গেছেন, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সেখানে অন্তর্দয় যারা পরিবারের কোনো সন্তান যদি মহিলা কন্যা সন্তান জন্ম হয়, তাহলে আমাদের ত্রিপুরা সরকার তাদেরকে 50,000 টাকার বন্ড তাদের নামে রাখবে এবং সেই বন্ড যখন 18 বছর হবে, সেই তার যে অ্যামাউন্ট সেটা তার ভবিষ্যতে কাজে সেটা আসবে। সেটা আমরা ক্যাবিনেটে আনবো। ক্যাবিনেটে আনে আরো কি কি আছে সেটা আমরা যখন ডিসিশন দেব সেটা আপনারা নিশ্চয়ই জানতে পারবেন। আমি আরেকটা মুখ্যমন্ত্রী কন্যা আত্মনির্ভর যোজনা আপনারা জানেন। আপনারা সেখানে আমরা দেখেছি প্রায় 100টা আমরা স্কুটি দেওয়ার ব্যবস্থা করেছিলাম। এখনো সেটা দেওয়ার ব্যবস্থা হয়নি, কিন্তু আমরা অলরেডি ঘোষণা এবং স্কুটি কিনাও হয়েছে। পরবর্তী সময়ে যখন আমাদের কাছে দাবি উঠল বা আমরা নিজেদের মধ্যে যখন কথা বললাম যে শুধু ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তারা কেন পাবে, যারা সিবিএসসি বা আইএসসি পাস করেছে 12 ক্লাস, তাদের জন্য স্কুটির ব্যবস্থা করা উচিত। সেই কারণেই আমাদের যে জেপি নাড্ডাজি এখানে এসে ঘোষণা দিই উনার মাধ্যমে যে 140টা স্কুটি যারা 12 ক্লাস পাস করবে তাদেরকেও দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। রাজ্যে 4টি পঞ্চায়েত সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত। আগামী দিনে এই পরিসংখ্যান আরও বাড়বে। নারী ক্ষমতায়নের এই দৃষ্টান্ত কেন্দ্রীয় সরকার দ্বারা উচ্চ প্রশংসিত হয়েছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরাতে 4টে যে পঞ্চায়েত আছে, গ্রাম পঞ্চায়েত, সেখানে পুরো গ্রাম পঞ্চায়েতের মহিলা সবাই, এবং আমি আধিকারিকদের বলেছি যে যারা ওখানে আধিকারিকরা থাকবেন সেখানেও যেন মহিলা অফিসারদের দেওয়া হয়। কাজে সেই যে 4টা আমাদের পুরো মহিলা দ্বারা পরিচালিত, এটা আমাদের জন্য সত্যি একটু গর্বের বিষয় এবং সেই বিষয়টা আমি দিল্লিকেও জানিয়েছি এবং অত্যন্ত বাহবা আমাদের দিয়েছেন যে আপনারা 4টা এই ধরনের গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা, সম্পূর্ণ মহিলা দ্বারা আপনারা পরিচালিত করছেন। কারণ আমরা জানি মহিলাদের উপর আমরা আস্থা রাখতে পারি। আমাদের ত্রিপুরা রাজ্যের মহিলারা অনেক বেশি, যদি তাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়, তাদেরকে যদি আমরা হেল্প করতে পারি, তাহলে নিশ্চয়ই ওরা ভালো করবে। এবং আমি আশা করি যে 4টা গ্রাম পঞ্চায়েত আমরা আগামী দিনে আগামী দিন যাতে আরো এই গ্রাম পঞ্চায়েত মহিলা দ্বারা পরিচালিত হয়, এবার আমরা পরীক্ষা করছি। যদি ভালো চালায়, তারা যদি পুরুষ যেখানে আছে তাদের তুলনায় যদি মহিলারা ভালো চালায়, তাহলে নিশ্চয়ই আরো বাড়াবো আমরা মহিলাদের জন্য। বাল্যবিবাহের ক্ষেত্রে সারা দেশের মধ্যে 3য় স্থানে রয়েছে ত্রিপুরা। বিষয়টিকে অ্যালার্মিং কন্ডিশন বলে অভিহিত করে এক্ষেত্রে সমাজের তৃণমূল পর্যায়ে সচেতনতা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রী মাতৃবন্ধনা যোজনায় চলতি অর্থবর্ষে 34,974 জন সন্তান সম্ভবা মহিলাদের সুবিধা প্রদান করা হয়েছে। মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার প্রকল্পে চলতি অর্থবর্ষে সুবিধা পেয়েছেন প্রায় 21,551 জন সন্তান সম্ভবা মহিলা। এছাড়া চলতি অর্থবর্ষে স্পন্সরশিপ এবং ফোস্টার কেয়ার অ্যালাউন্স দেওয়া হয়েছে 1,373 জন শিশুকে। কর্মরত মহিলাদের সুবিধার্থে রাজ্যে 10টি ওয়ার্কিং উইমেন হোস্টেল নির্মাণ করা হবে, যেখানে ব্যয় করা হবে 114 কোটি টাকা। ইতিমধ্যে প্রথম কিস্তি হিসেবে 75 কোটি 24 লক্ষ টাকার মঞ্জুরি পাওয়া গেছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। তাছাড়াও মহিলাদের সুবিধার্থে আগরতলায় সখী নিবাস, জেলাগুলিতে ওয়ান স্টপ সেন্টার রয়েছে। পাশাপাশি মহিলাদের দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভর করার লক্ষ্যে রাজ্যের 8টি জেলায় উইমেন হাব তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।
চোখ রাখছি পরের খবরে। দক্ষিণ পূর্ব এশিয়ার জন্য সেন্টার অফ এক্সিলেন্স হবে দক্ষিণ ত্রিপুরার বনকুলের আন্তর্জাতিক বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয়। বৃহস্পতিবার মহামুনি বৌদ্ধ উৎসবের সূচনায় উল্লেখ করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আগামী দিনে সেন্টার অফ এক্সিলেন্স হবে দক্ষিণ ত্রিপুরার বনকুলের আন্তর্জাতিক বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয়। দক্ষিণ পূর্ব এশিয়ার মানুষ এখানে সুযোগ পাবেন পঠন পাঠনের। বৃহস্পতিবার মহামুনি বৌদ্ধ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে এই কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। আমরা জানি তো এখানে এই যে প্রাচীন ভারতের নালন্দার যে ধাঁচ, সেই ধাঁচে এই বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয়, যেখানে বৌদ্ধ সন্ন্যাসীদের দ্বারা মঙ্কদের দ্বারা পরিচালিত বা নেতৃত্বের মাধ্যমে এটা পরিচালিত হয়। আমি আশা করি সেই নালন্দার যে খ্যাতি, সেটা মাননীয় প্রধানমন্ত্রী আপনারা জানেন যে নালন্দাতে আবার সেটাকে রিজুভিনেট করেছে। আমাদের এখানেও এই ধরনের একটা ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি হচ্ছে। আমরা আশা করি যে আগামী দিন এখানে যে সাউথ ইস্ট এশিয়ার এই ইউনিভার্সিটিকে রেখে আমাদের মধ্যে কিন্তু মৈত্রীর আরো বেশি সুদৃঢ় হবে এবং সাউথ ইস্ট এশিয়ার সব মানুষ এই যে আমাদের এই ইউনিভার্সিটিতে এখানে পড়ার সুযোগ পাবে, জ্ঞান অর্জন করবে, এখানে প্রার্থনা করার সুযোগ পাবে, মেডিটেশন করতে পারবে, বিভিন্ন জিনিস, বিভিন্ন বিষয়ে এখানে যেসব রিসার্চের বিষয় আছে সেগুলো আলোচনা হবে। এখানে গুণগত শিক্ষা এবং আধ্যাত্মিক যে বিকাশ, সুস্থতা ও সুখ ও বিশ্ব শান্তির আমি আশা করি এটা একটা সেন্টার অফ এক্সিলেন্স হয়ে অশান্তির বাতাবরণ তৈরি করার বিষয়ে সতর্ক বার্তাও দিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শান্তির পরিপন্থী এরকম যে কোনো বিষয়ে পদক্ষেপ নেবার জন্য প্রশাসনকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। মহামুনি উৎসব এখানে হচ্ছে। আমি আবার যারা এখানে বেনিয়মে চলার চেষ্টা করছে তাদেরকে আমি হুঁশিয়ারি দিতে চাই। আমি এখানে ডিএম মহোদয় আছেন, এসপি মহোদয় বলছেন, শান্তি সম্প্রতি আমাদের এখন 28টি রাজ্যের মধ্যে ত্রিপুরা কিন্তু শান্তি সম্প্রতির রাজ্য হিসাবে পরিগণিত হয়েছে। অশান্তির বাতাবরণ যারা করবে তাদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না, আমি এটা বারবার বলছি, এবং সেটা যেন ওনারা করেন এবং সুন্দরভাবে এই 5টা দিন আপনারা এই যে এখানের উৎসব সেটা পালন করবেন। বনকুলের আন্তর্জাতিক বুদ্ধিস্ট বিশ্ববিদ্যালয় 2024 সালের জানুয়ারি মাসে অনুমোদন দেয় ইউনাইটেড গ্রান্ট কমিশন বা ইউজিসি। তারপর থেকে অস্থায়ীভাবে ধম্মদীপা স্কুল পরিসরে কাজ শুরু হয়েছে এই বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ পরিকাঠামো দ্রুত সম্পন্ন করার বিষয়টিতে গুরুত্ব আরোপ করেছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মহামুনি বৌদ্ধ উৎসব চলবে 5 দিন। অত্যন্ত সুন্দর পরিবেশে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয়ে স্থাপিত প্রার্থনা কেন্দ্রে প্রার্থনা করার সৌভাগ্য হয়। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। মাল্টিডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্সের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী বহুমাত্রিক দারিদ্রতার জাতীয় গড় যেখানে 11.28%, সেখানে রাজ্যের 13.11% মানুষ রয়েছেন বহুমাত্রিক দারিদ্রতার গ্রাসে। অর্থাৎ গরিব রাজ্যগুলোর তালিকায় প্রথম সারিতে রয়েছে ত্রিপুরা। দেশের গরিব রাজ্যগুলির তালিকায় প্রথম সারিতে রয়েছে ত্রিপুরার নাম। বহুমাত্রিক দারিদ্রতার গ্রাসে রাজ্যের 13.11% মানুষ বলে উল্লেখ করা হয়েছে ন্যাশনাল মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্সের সর্বশেষ রিপোর্টে। দেশে দারিদ্র সীমার নিচে বসবাসকারী মানুষের হিসেব নির্ণয়ের পন্থা পদ্ধতি নিয়ে রয়েছে বিতর্ক। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলির সমীক্ষায় উঠে আসা এদেশের প্রকৃত অবস্থাকে মানতে রাজি নয় কেন্দ্রীয় সরকার। প্রশ্ন তোলা হচ্ছে সংস্থাগুলির অনুসরণ করা পন্থা পদ্ধতি নিয়ে। সমস্ত বিতর্ক দূরে সরিয়ে বলতে গেলে দারিদ্র সীমা নির্ধারণে তেন্ডুলকর মেথড কার্যকর রয়েছে দেশে। শুধু মানুষের আয়ের বিষয়টি নয়, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যা, পরিবহন প্রভৃতি ক্ষেত্রে একজন মানুষের ব্যয়ের ক্ষমতার বিষয়টিও বিবেচিত হচ্ছে মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্সে। মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্সের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী এই তালিকার শীর্ষে রয়েছে বিহার, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ। ওই রাজ্যগুলির সার্বিক সাক্ষরতার হার, স্বাস্থ্য পরিষেবা, পরিকাঠামোগত নানা সমস্যার সম্মুখীন। তবে ত্রিপুরার স্থানও রয়েছে প্রথম সারিতেই। তেন্ডুলকর মেথডের সংজ্ঞায় দারিদ্রতা এমন একটি বিষয় যেখানে মানুষের আয়ের দিকটি মূল্যায়নের একমাত্র একক নয়, খাদ্য, শিক্ষা, স্বাস্থ্য প্রভৃতি ক্ষেত্রে খরচ করার সক্ষমতাও এর সঙ্গে জড়িয়ে।
2009-10 সালের মানদণ্ডে গ্রামীণ ক্ষেত্রে দৈনিক 27 টাকা 20 পয়সা এবং নগর এলাকায় দৈনিক 33 টাকা 33 পয়সার নিচে আয়ের পরিবারগুলিকেই ধরা হতো বিপিএল হিসেবে। বর্তমানে নগর এলাকায় মাসিক 1286 টাকা এবং গ্রামীণ এলাকায় 1059 টাকা 42 পয়সা পারিবারিক আয়কে স্থির মানদণ্ড করে দেওয়া হয়েছে বিপিএল চিহ্নিতকরণে। তবে এক্ষেত্রে মানুষের জীবিকা নির্বাহের খরচের তারতম্যে বিভিন্ন রাজ্যে প্রভার্টি লাইনে কিছু হেরফের ঘটার সম্ভাবনার কথাও উড়িয়ে দেওয়া হয়নি। দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রীয় শাসিত অঞ্চলকে নিয়ে 2023-24 সালের ইন্ডেক্সে বহুমাত্রিক দারিদ্রতার নাগপাশে আটকে রয়েছে এ রাজ্যের 13.11% মানুষ। মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্স অনুযায়ী 8.1% হার নিয়ে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা থেকে ওপরের অবস্থানে রয়েছে মণিপুর, যেখানে মিজোরামের হল 5.3%, সিকিমের 2.6%। 2015-16 থেকে 2022-23 সাল সময়ে দেশের 24.82 কোটি মানুষকে দারিদ্র্য সীমার নিচ থেকে ওপরে তুলে আনা সম্ভব হয়েছে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। একই সাথে 2023-24 সালে মাল্টি ডাইমেনশনাল প্রভার্টি ইন্ডেক্সে জাতীয় গড় অনুমান করা হয়েছিল 11.28%। সেখানে বহুমাত্রিক দারিদ্রতার গ্রাসে সরকারি হিসেবেই রয়েছেন রাজ্যের 13.11% মানুষ। অতি সাধারণ জ্ঞানের বোঝা বহনে সক্ষম প্রতিটি মানুষ বলছেন একজন মানুষের আয় জীবন জীবিকা নির্বাহের অবস্থান। পুষ্টিকর খাবারের সংস্থানের সক্ষমতা, শিশুদের বয়স ক্রমে উপযুক্ত শিক্ষা, গর্ভবতী মায়েদের স্বাস্থ্য, বাড়িঘরের কাঠামো, সম্পদ, পানীয় জল, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, স্যানিটেশন প্রভৃতি বিষয়গুলি বিবেচনায় রাখা হয় আন্তর্জাতিক মানদণ্ডে বহুমাত্রিক দারিদ্রতা নির্ধারণে। এক্ষেত্রে আমাদের অগ্রগতি কতটুকু সেটাই কিন্তু ভাবাচ্ছে সাধারণ মানুষকে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আগরতলা পুর নিগমে কর্মরত সাফাই কর্মীরা তাদের চাকরি সুনিশ্চিত করা এবং কমপক্ষে 10 বছর চাকরিরত কর্মীদের নিয়মিত করা সহ মোট 6 দফা দাবির ভিত্তিতে বৃহস্পতিবার পুর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন প্রদান করেন। সার্ভিস রুল অনুযায়ী 5 বছর চাকরিতে বহাল থাকলে তাকে নিয়মিত করা হয়, কিন্তু পুর নিগমে কর্মরত ন্যূনতম 10 বছর ও অধিকতম 25 বছর কাজ করার পরও কাউকে নিয়মিত করা হয়নি বলে জানিয়েছেন সাফাই কর্মীরা। তাই সাফাই কর্মীদের নিয়মিতকরণের মাধ্যমে সরকারি সমস্ত সুযোগ সুবিধা প্রদান করতে হবে কমপক্ষে 10 বছর। যারা কর্মরত রয়েছে তাদের বেতন ন্যূনতম 18,000 টাকা করার দাবি সহ মোট 6 দফা দাবির ভিত্তিতে পুর নিগমের মেয়রের নিকট ডেপুটেশন প্রদান করা হয় বলে পুর নিগমে কর্মরত সাফাই কর্মীরা জানিয়েছে। দাবিগুলোর মধ্যে আমাদের মূলত যে দাবিগুলো আছে এটা হচ্ছে চাকরি সুনিশ্চিত করা এবং প্রত্যেককে 10 বছর যাদের অন্তত অতিক্রান্ত হয়েছে সেই হিসাবে বাকিদের যাতে নিয়মিত করা হয় এবং বাকি যারা 5-10 বছরের নিচে আছে তাদের বেতনক্রম যেন আজকের যে মিনিমাম যে ওয়েজেস 18,000 টাকা সেটা আপনারা জানেন। আমরা সর্বভারতীয় ক্ষেত্রে ভারতবর্ষের 766টি জেলায় টিএম টু পিএম আমরা ডেপুটেশন দিয়েছি যাতে লিভিং ট্রমা সার্জারি ক্ষেত্রে মোট 15 জন চিকিৎসক ফ্যাকাল্টি মেম্বার রয়েছেন আগরতলা সরকারি মেডিকেল কলেজ এবং জিবি হাসপাতালে। গত 1 বছরে হাসপাতালের অস্থি রোগ বিভাগের সাফল্যের খতিয়ান তুলে ধরতে গিয়ে কথা জানিয়েছেন জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। বর্তমানে পেলভিক সার্জারি শুরু হয়েছে বলে জানিয়েছে জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া গত 1 বছরের সময়কালে মোট 21টি জটিল হিপ সার্জারি, 7টি স্পাইন সার্জারি, 23টি জটিল অর্থোপেডিক সার্জারি হয়েছে বলে জানিয়েছেন জিবি হাসপাতাল কর্তৃপক্ষ। 15 জন ফ্যাকাল্টি আছে, অল আর ওয়েল ট্রেন ইন ভেরিয়াস সার্জারি। আমরা যে সার্ভিস দিচ্ছি তখন হচ্ছে ট্রমাটিক সার্জারি, যেগুলো ফ্র্যাকচার ট্যাকচার হলে আমরা দেখি। তারপর হচ্ছে আর্থ্রোপ্লাস্টি, যেটা লাস্ট ইয়ার আমরা শুরু করেছিলাম, টোটাল হিপ আর টোটাল নি। তো লাস্ট ইয়ার থেকে আজকের অবধি আমাদের আগামীকাল দোল পূর্ণিমা বা দোল উৎসব। হিন্দু ধর্মমতে দোলযাত্রা বা হোলি হল একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ উৎসব যা বসন্ত, প্রেম এবং রঙের উৎসব নামেও পরিচিত। এটি রাধা ও কৃষ্ণের শাশ্বত ও ঐশ্বরিক প্রেম এবং দেবতাদের উৎসব হিসেবেও উদযাপিত হয়।
সমগ্র ভারতবর্ষব্যাপী এই দোল উৎসব একদিকে রঙের উৎসব, আবার অন্যদিকে সৌভ্রাতৃত্বের মিলনের ও আনন্দের উৎসব হিসেবে উদযাপিত হয়। দোল উৎসব মানেই বাহারি রঙের আবির, বেচা কেনার ধুম। আগামীকালের এই বর্ণময় উৎসবের আয়োজনে রয়েছে বাজারে বিভিন্ন রঙের আবিরের চাহিদা। ব্যবসায়ীদের কাছেও রয়েছে গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন রঙের আবিরের সম্ভার। শিশু থেকে বৃদ্ধ সবার মনেই আবির খেলার আনন্দ। বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে বাজারে রয়েছে পিচকারি, বাহারি টুপি, পরচুলা, এমনকি পছন্দ অনুযায়ী বিভিন্ন রঙের পোশাকও। চাহিদাও রয়েছে অনেক, আর গ্রাহকের চাহিদা অনুযায়ী যোগান দিতে পেরে স্বভাবতই খুশি ব্যবসায়ী মহল। ভালোই চাহিদা আছে। এখন তো আগের মতন আর মাটি বালু রং নাই, সব তো হারবাল ওই দেখেন, সব প্যাকেটের রং, খুব ভালো রং। আর টুপি আছে, অনেক বিভিন্ন রকমের গেঞ্জি আছে, তারপরে মাথার চুল আছে, ডিজাইনেবল আছে, চাহিদা আছে। আচ্ছা, গত ওই বছর 2 বছর যাবত এইসব অত্যাধুনিক জিনিস বাজারে আছে, কিরকম চাহিদা আছে? ভালো চাহিদা আছে। গেছেবারের ব্যবসা তো করছো, এবারও ব্যবসা কিরকম ব্যবসা হচ্ছে? গেছেবারের থেকে ভালো আছে। রঙের কিরকম দাম? রঙের দাম বেশি না, একটু সামথিং। কোন রঙের চাহিদাটা বেশি? প্যাকেটের রং। আনন্দের উৎসবে মেতে উঠেছেন রাজ্যবাসীও। সকলেরই মনে এই দোল উৎসব পালনের আলাদা একটা আমেজ লক্ষ্য করা যাচ্ছে। আবির, পিচকারি, অন্যান্য আনুষঙ্গিক জিনিস কিনতে গ্রাহকদের মধ্যে নেই কোনো কৃপণতা, কারণ বছরে একবারই আসে দোল উৎসব। তাই সবাই মিলে উৎসবের মেজাজে এই দোল উৎসবের আনন্দ উপভোগ করতে চাইছেন রাজ্যের জনসাধারণ। আজকে আমরা দোল পূর্ণিমা উপলক্ষে পিচকারি এবং কালা কিনতে এসেছি। কিরকম দাম? দাম তো তারা একদিনই সেই অনুষ্ঠানটা শুরু হয়, তাই মানে ওরা তো যা বলছে তাই দিতে হবে। একটু দামটা বেশি, পিচকারি অনুযায়ী দাম। দোল খেলা হয়? হ্যাঁ, হয়তো সবাই তো করে, সবাই তো মিলে আমরা এই অনুষ্ঠান, মানে সবাই আমরা মিলিত হয় এই হোলিটা আমরা মানাই। কিরকম লাগে এই দোল পূর্ণিমা? বছরে একবার আসে, আমরা খুবই আনন্দিত। দোল পূর্ণিমা এসছে, আমরা সবাই খেলবো। হোলির শুভ রঙে সবার জীবন হয়ে উঠুক রঙিন, মনে লাগুক বসন্তের ছোঁয়া। হোলির দিনটি সকলের শান্তিপূর্ণ এবং আনন্দ সহকারে কাটুক। আগামীকালের দোল উৎসবের অগ্রিম শুভকামনায় আমরা নিউজ নাও এর পরিবার। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো, অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। প্রথম আলো এলো শুদ্ধ সকাল, শুদ্ধ সলিলে আজ বাজালো ত্রিতাল, মন্দিরে শুদ্ধ পূজার ধ্বনি, অগ্নি শুদ্ধ হলো সিঞ্জিনী, পরিণীতা নারী তুমি অনুপমা, শুদ্ধ সোনায় সাজো হে নিরুপমা। শুদ্ধতার স্বর্ণ মন্দির, কালিকা জুয়েলার্স, আগরতলা। একটু চেষ্টাতেই দুল লেগে যায় নববধূর কানে, একটু চেষ্টাতেই মানিয়ে নেওয়া যায় বিবাহিত জীবনে। নানা অনুভূতি জড়ানো বিয়ের গয়না, শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত, চোখ রাখছে অন্যান্য খবরে। বেনিয়মের জন্য রেলের গ্রুপ সি পদের নিয়োগ প্রক্রিয়া বাতিল করে দেওয়ার সপ্তাহ অতিক্রম হয়ে গেল, এখনো পর্যন্ত নতুন নিয়োগ সূচি ঘোষণা দিতে পারেনি রেলওয়ে বোর্ড। স্বাভাবিক কারণে এই ক্ষেত্রে উৎকণ্ঠা এবং ক্ষোভ দেখা দিয়েছে সংশ্লিষ্ট চাকুরি প্রত্যাশীদের মধ্যে। রেলের নিয়োগেও এবার বেনিয়মের অভিযোগ। নিয়োগ প্রক্রিয়া বাতিলের পক্ষকাল পরেও ঘোষণা হলো না নতুন নিয়োগ সূচি। রেলের গ্রুপ সি পদের জন্য শুরু হয়েছিল নিয়োগ প্রক্রিয়া। গত 5 মার্চ সেই প্রক্রিয়া বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নেয় রেলওয়ে বোর্ড। সব জোনের জেনারেল ম্যানেজাররা একটি সার্কুলার জারি করে জানিয়ে দেয় রেল বোর্ডের সিদ্ধান্ত।
এক্ষেত্রে বেনিয়মের কথা বলা হয়েছে রেল বোর্ডের সার্কুলারে। নিয়োগের ক্ষেত্রে একাধিক বেনিয়ম দেখা গেছে, সেই কারণে পুরো নিয়োগ প্রক্রিয়া পুনরায় খতিয়ে দেখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিল রেলওয়ে বোর্ড। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত সব নিয়োগ বাতিল থাকবে বলেও জানিয়েছিল রেলওয়ে বোর্ড। সম্প্রতি পদোন্নতির প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নিয়েছিল রেল। কম্পিউটার বেসড টেস্টের মাধ্যমে পদোন্নতির প্রক্রিয়া হবে বলে জানিয়েছিল রেলওয়ে বোর্ড। এরপরই 26 জন অফিসারকে বেনিয়মের অভিযোগে গ্রেপ্তার করেছে সিবিআই। তারপরে নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ঘোষণা করে ভারতীয় রেল। এদিকে নিয়োগ প্রক্রিয়া বাতিলের সপ্তাহ অতিক্রম হয়ে যাবার পরও এই ক্ষেত্রে নতুন কোনো ধরনের সিদ্ধান্ত ঘোষণা না দেওয়ায় উৎকণ্ঠা এবং ক্ষোভ দেখা দিয়েছে চাকুরি প্রত্যাশীদের মধ্যে। উল্লেখ করা যেতে পারে, রেলের গ্রুপ সি পদে নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের প্রস্তুতি নিয়েছিল ত্রিপুরার অনেক শিক্ষিত বেকাররা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। বাল্যবিবাহের অভিশাপ থেকে বের হতে পারছে না ত্রিপুরা। বাল্যবিবাহে গোটা দেশের মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। বাল্যবিবাহের প্রকোপের দিক থেকে ভারতের রাজ্যগুলোর মধ্যে তৃতীয় স্থানে রয়েছে ত্রিপুরা। সবচেয়ে বিপজ্জনক বিষয় হল বাল্যবিবাহের জাতীয় গড়, যেখানে 23.3%। ত্রিপুরার ক্ষেত্রে তা হল 40.1%। বাল্যবিবাহের এই প্রবণতার সুষ্ঠু সমাজ গঠনের পরিপন্থী বলেই মনে করেন সমাজতত্ত্ববিদরা। বাল্যবিবাহের ক্ষেত্রে 41.6% গড় হার নিয়ে প্রথম স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। এরপর 40.8% গড় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে বিহার। তবে উত্তর পূর্ব রাজ্যগুলির মধ্যে বাল্যবিবাহের ক্ষেত্রে প্রথম স্থানেই রয়েছে ত্রিপুরা। বাল্যবিবাহ বন্ধের জন্য বিভিন্ন প্রচেষ্টা জারি থাকা সত্ত্বেও এখনো একটি চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে সামাজিক এই ব্যাধি। যদিও গত 10 বছরে দেশ জুড়ে 18 বছর বয়সের আগে মেয়েদের বিয়ে দেবার প্রবণতা 47% থেকে কমে 27% হয়েছে, তবুও বাল্যবিবাহের এই পরিসংখ্যান উদ্বেগজনক বলে মনে করেন সমাজতত্ত্ববিদরা। বাল্যবিবাহ নিয়ন্ত্রণের জন্য বিদ্যমান আইনের ফাঁক ফোকরগুলির কারণেই ত্রিপুরার মতো রাজ্যের সমাজ ব্যবস্থায় বিস্তৃতি রয়েছে বাল্যবিবাহের বলে মনে করেন তথ্যবিজ্ঞ মহল। রক্ষণশীল সমাজে বিদ্যমান পশ্চাদগামী সামাজিক রীতিনীতি হল বাল্যবিবাহ, যেখানে পুরুষতান্ত্রিক মানসিকতায় রয়েছে এর মূলে। কন্যাকে যেখানে এখনো দায়িত্ব হিসেবে এবং পুত্রকে সম্পদ হিসেবে বিবেচনা করা হয়, সেখানে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে সামাজিক এই ব্যাধি থেকে নিস্তার পাওয়া সম্ভব বলে মনে করছেন সমাজতত্ত্ববিদরা। ফিওরো রিপোর্ট, নিউজ নাও। মারাত্মক আকার ধারণ করেছে শহর আগরতলা বায়ু দূষণ। একদিকে শোখা মৌসুম, অপরদিকে ঢালাও নির্মাণ কাজ। প্রেক্ষিতে প্রচন্ড ধুলাবালিতে প্রাণ ওষ্ঠাগত পথ চলতি মানুষের। দূষণের জেরে বাড়ছে নানা রোগও। এক্ষেত্রে আগরতলা পুর নিগম এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন। দূষণ যন্ত্রণা থেকে রেহাই পাচ্ছে না রাজধানী আগরতলাবাসী। বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করেছে গত কয়েক বছরে। দূষণের জেরে বাড়ছে নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা। রাজধানী আগরতলার বিভিন্ন প্রান্তে নির্মাণ কাজ চলার ফলে বায়ু দূষণ মারাত্মক আকার ধারণ করলেও জল দেবার ব্যবস্থা নেই রাস্তাঘাটে। নির্মাণ কাজ চলছে বহু বাড়ি ঘরেও। এই অবস্থায় প্রত্যেকটি রাস্তাঘাটে বালি মাটির ছড়াছড়ি, ফলে বহু মানুষকে অতিষ্ঠ হতে হচ্ছে ধুলোর যন্ত্রণায়। বহু জায়গায় রাস্তার ওপর নির্মাণ সামগ্রী রেখে, এমনকি রাস্তার ওপরে সিমেন্ট বালি মেখে চলছে নির্মাণ কাজ। তাৎপর্যপূর্ণ বিষয় হলো, পথ চলতি মানুষের অসুবিধা করে ব্যক্তিগত নির্মাণ চললেও এ নিয়ে কোনো মাথা ব্যথা নেই পুর নিগমের। আগরতলা পুর নিগমের টাস্ক ফোর্স থাকা সত্ত্বেও নীরব দর্শক তারা। অন্যদিকে শহর আগরতলায় যেভাবে খুশি, যেখানে খুশি ফেলে যাচ্ছেন বাড়িঘরের আবর্জনা। প্রায় প্রতিটি রাস্তায় গড়ে উঠেছে অলিখিত ডাস্টবিন। ওইসব আবর্জনা শুকিয়ে বাতাসে মিশে ছড়াচ্ছে মারাত্মক দূষণ, যে কারণে প্রতিটি এলাকার মানুষ অতিষ্ঠ ধুলোবালির যন্ত্রণায়। রাস্তা দিয়ে গাড়ি চলাচলের সময় ব্যাপক হারে উঠছে ধুলোবালি, যা ঢুকছে মানুষের বাড়িঘরে। পথচারী সহ যাত্রীদের চোখে মুখে উড়ে গিয়ে পড়ছে ধুলোবালি। দূষণের জেরে একাংশের দেখা দিচ্ছে শ্বাসজনিত সমস্যা, আর যাদের আগে থেকে হার্ট বা ফুসফুসের রোগ রয়েছে, তাদের তো গুরুতর স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকদের একাংশ। দূষণ মারাত্মকভাবে বৃদ্ধি পাওয়ায় ত্বক সম্পর্কিত সমস্যা এবং অন্যান্য সমস্যার সম্মুখীন হচ্ছেন মানুষ। শহরে বিভিন্ন প্রান্তে প্রতিদিন সকাল বিকেল নির্মাণ সামগ্রী নিয়ে চলেছে গাড়ি। নিয়ম মোতাবেক মাটি, ইট ও বালি পরিবহনের সময় যানবাহনের ওপরে ঢাকনা থাকা জরুরি, কিন্তু কে মানছে এ নিয়ম?
ঢাকনাহীন অবস্থায় ইট বালি মাটি পরিবহনের সময় গাড়ি থেকে বালি ইটের গুঁড়ো মাটি বাতাসের সঙ্গে উড়ে গিয়ে পড়ছে বাইক চালক সহ পথচারীদের উপর। এতে অনেক সময় ঘটে চলেছে দুর্ঘটনাও। আগে প্রতিদিন সকালে পুর নিগম থেকে শহরের রাস্তাঘাটে জল দেওয়া হতো, ওই জলে রাস্তাঘাটের ধুলো হ্রাস পেত অনেকটাই। এখন দীর্ঘদিন ধরে বন্ধ এই ব্যবস্থা। ট্যাক্স বাড়লেও পরিষেবার মান ক্রমশ কমছে বলে অভিযোগ শহর আগরতলার সাধারণ মানুষের। এক্ষেত্রে প্রশ্ন তোলা হচ্ছে ত্রিপুরা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ভূমিকা নিয়েও। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার কদমতলা ফরেস্ট বিট এলাকা থেকে আবারও পাচারকালে উদ্ধার গাড়ি বোঝায় লক্ষাধিক টাকার সেগুন কাঠ। ঘটনার সঙ্গে যুক্ত গাড়ির চালক পলাতক। চোরাই কাঠ উদ্ধারের ঘটনায় নির্দিষ্ট মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে বন দপ্তর। বুধবার রাতে কদমতলা ফরেস্ট এলাকা দিয়ে বিপুল পরিমাণে সেগুন কাঠ আসামে পাচার করার খবর আসে কদমতলা ফরেস্ট বিটের ইনচার্জ অভিজিৎ দাসের কাছে। পাওয়া খবরের ভিত্তিতে ফরেস্ট বিট ইনচার্জ সহ ধর্মনগর রেঞ্জের রেঞ্জার সুপ্রিয় নাথ, চোরাই বাড়ি ফরেস্ট বিট ইনচার্জ আশুতোষ মালাকার সহ বন দপ্তরের কর্মী ও পুলিশ বুধবার রাত থেকে কদমতলা ফরেস্ট বিট এলাকায় টহলদারি শুরু করেন। বৃহস্পতিবার সকাল আনুমানিক 6:30 নাগাদ একটি বোলেরো গাড়ি জুলাই বাসা সড়ক ধরে কদমতলার অভিমুখে আসার পথে গাড়িটিকে ধাওয়া করে বনকর্মীরা। বনকর্মীদের অবস্থান প্রত্যক্ষ করে বোলেরো গাড়িটি চালক গাড়ির গতি বাড়াতে গিয়ে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ডের জুলাই বাসা ব্রিজ সংলগ্ন এলাকায় গাড়িটি দুর্ঘটনাগ্রস্ত হয়ে রাস্তার নিচে কৃষি জমিতে পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কদমতলা ফরেস্ট বিট ইনচার্জ সহ বনকর্মীরা গাড়ি থেকে 100 ফুট সেগুন কাঠের টিম্বার উদ্ধার করেন এবং গাড়িটি বন দপ্তরের হেফাজতে নিয়ে বন আইনে মামলা দায়ের করে তদন্ত শুরু করেছেন। এ বিষয়ে বিস্তারিত সাংবাদিকদের জানিয়েছেন ধর্মনগর মহকুমার বন দপ্তরের আধিকারিক। আমরা প্রতিনিয়তই পেট্রোলিং করছি, আমাদের রেগুলার পেট্রোলিং হচ্ছে। তো কালকে রাত্রিবেলা আমাদের স্টাফেরা বিভিন্ন জায়গাতে অ্যাম্বুসে ছিল, তো আমাদের অ্যাম্বুসে থাকার খবর ওরা হয়তো পেয়ে যায়। তো এই জন্য এই রাস্তা দিয়ে তারা নিয়ে এখান দিয়ে পালানোর সময় গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো তারপর আমরা খবর পেয়ে গাড়িটাকে শেষ করি এবং কাঠগুলো উদ্ধার করি। সিপাহীজলা জেলা সদর বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে 11 থেকে 13 মার্চ পর্যন্ত এলাকার স্বসহায়ক দলগুলিকে নিয়ে সরস মেলার একটা আয়োজন করা হয়েছে। কিন্তু মেলা প্রাঙ্গণে বহিরাগত ব্যবসায়ীদের স্টল দেওয়ায় আয়োজকদের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্বসহায়ক দলের সদস্যরা। বিশ্রামগঞ্জ মিনি স্টেডিয়ামে চলো দিদিরা সবাই আত্মনির্ভর ত্রিপুরা বানায়, এই স্লোগানের উপর ভিত্তি করে জেলার সমস্ত স্বসহায়ক দলের মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে সরস মেলার আয়োজন করা হয়েছে। মেলায় তাদের জন্য সরকারিভাবে স্টল দেওয়া হলেও প্রকৃত অর্থে বহিরাগত ব্যবসায়ীরা এই মেলায় ব্যবসা চালিয়ে যাচ্ছেন। ফলে মেলায় আসা বেশিরভাগ গ্রাহক বহিরাগত ব্যবসায়ীদের স্টলে ভিড় করছেন বলে অভিযোগ করেছেন স্বসহায়ক দলের সদস্যরা। বহিরাগত ব্যবসায়ীদের স্টলে ভিড় জমার কারণে স্বসহায়ক দলের মহিলাদের খাবারের দোকানগুলো রয়ে গেছে গ্রাহক শূন্য। ফলে আত্মনির্ভর হওয়ার সুযোগ থেকে তারা বঞ্চিত হচ্ছেন বলে অভিযোগ জানিয়েছেন দিদিরা। আমরা একটু খুশি হবো, কারণ আমরা আরো মেলা করে এসেছি, ওটির মধ্যে কোনো বাইরের কোনো দোকান এলাউই করছে না। আর এটার মধ্যে তারা কিলিকা বাইরে দোকান এলাউ করছে। তাছাড়াও ফলের রসের দোকান আইছে, চায়ের দোকান আইছে, তারা তো একদম স্থাপিত 3 দিন ব্যাপী বসেছে তারা। তো এর লেগে যদি ব্লকের থেকে কোনো কিছু পদক্ষেপ নেওয়া হয় বা একটু দেখে তদারকি করে আমরা একটু খুশি হব। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্তই। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওর পর্দায়। নমস্কার, শুভরাত্রি।